এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনর এর প্রথম সেমিস্টারের আজ একটি প্রবন্ধ বিষয়ে এই ভিডিও করতে চলেছি। এই প্রবন্ধটির লেখকের নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধটির নাম বাংলার ব্রতকথা। এই ব্রতকথা বিষয়টি সাধারণত আমাদের যে সমস্ত পল্লী বাংলার, বিশেষ করে শহরাঞ্চলে এত প্রচার এবং প্রসার নেই, সে পল্লী বাংলার মেয়েরা যে ব্রতকথা সারা বছর ধরে পালন করে, সেই বইটির সাধারণত নাম হয় মেয়েদের ব্রতকথা। আর এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্রতকথাটির নাম হচ্ছে বাংলার ব্রতকথা। সেখানে শহর গ্রাম সব মিলিয়ে তিনি একটা বিস্তৃত পরিসরে এই প্রবন্ধটি তিনি আলোচনা করেছেন। প্রবন্ধ বিষয়টি যেমন আমরা কি বলি, প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধ বলে প্রকৃষ্টরূপে বন্ধনযুক্ত সাহিত্য। এবার এখানে বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু হচ্ছে ব্রতকথা, আর তার ফরম্যাট অর্থাৎ তার আঙ্গিকটা হচ্ছে প্রবন্ধ। এই ব্রতকথা বিষয়টি তিনি বোঝাতে গিয়ে বলেছেন যে এটাও এক ধরনের বাংলার ফোক কালচার, যেমন ফোক সং, ফোক লোর, তেমনি এটা একটি ফোক টেল বলা যেতে পারে ব্রতকথা। ব্রত ও কথা এই দুটি শব্দের বা দুটি পদের এখানে মিলন ঘটেছে। প্রথমে জেনে নিতে হবে ব্রত কি। ব্রত হচ্ছে কোনো কিছু মনস্কামনা পূরণের জন্য যে ঈশ্বরের কাছে সাধারণত বিভিন্ন সম্প্রদায় হতে পারে, সেখানে এক্ষেত্রে বিশেষ করে মেয়েরা একটা উৎসব বা উদযাপন করেন, সেটাকেই আমরা ব্রত বলছি। আর কথা মানে হচ্ছে টেল, মানে গল্প, অর্থাৎ প্রত্যেকটা ব্রতকথার মধ্যে একটা গল্প আছে। পৃথিবীতে এই ধরনের ব্রতকথা কিন্তু বহু জায়গাতেই রয়েছে, তাদের নাম হয়তো আলাদা, কিন্তু বিষয়টা একেবারে গ্রামীণ জীবন নির্ভর, সাধারণ তথাকথিত স্বল্প শিক্ষিত মানুষের মধ্যে কিন্তু এটার বেশি সমাদর লক্ষ্য করা যায়। রূপকথা এবং উপকথা আর ব্রতকথা, এই যে তিনটি বিষয়, এটা কিন্তু একেবারে গ্রামাঞ্চল থেকেই উঠে এসেছে। এটাকে আমরা এই ব্রতকথার মধ্যে থাকে কি একটা রিচুয়াল যে ভ্যালু, অর্থাৎ এটা একটা সামাজিক যে মূল্য, সেটা হচ্ছে তার আনুষ্ঠানিকতাটাই হচ্ছে এখানে তার মূল্য। নির্দিষ্ট বিষয়ের বাইরে অন্যান্য উপকরণের প্রবেশ ঘটে না এখানে। তাই আধুনিক নির্দিষ্ট বিষয়ের বাইরে যুগের প্রেক্ষিতে এই আচারগুলি সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়েছে এবং এর মধ্যে কিন্তু আধুনিকতা প্রবেশ করতে পারেনি বললেই চলে। এখন প্রশ্ন আসবে যে ব্রতকথা বইটি, বাংলার ব্রতকথা বইটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। আর এই অবনীন্দ্রনাথ ঠাকুর এলেই আসে ঠাকুরবাড়ির কথা, অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তাদের যে বাবা এবং যে কাকা, অর্থাৎ গুণেন্দ্রনাথ এবং জ্ঞানেন্দ্রনাথ, এই যে দুই, তাদের যে সন্তানেরা, বিশেষ করে অবনীন্দ্রনাথ এবং তার যে সমস্ত ভাইয়েরা, তারা কিন্তু প্রত্যেকেই শুধু যে শহরের কালচারের মধ্যেই আবদ্ধ ছিলেন তা নয়, বাংলার যে লোকায়ত জীবন, বিশেষ করে শান্তিনিকেতনের যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যেও কিন্তু তারা নিজেদের যে প্রতিভা সেটাকে কিন্তু তুলে ধরেছেন সেই অঞ্চলের ঘটনাকে কেন্দ্র করে। এখন আছে ব্রত কয় প্রকার।
ব্রত সাধারণত কিন্তু এই ব্রত কথা আমরা বলি সাধারণত দু রকমের হয়, একটা শাস্ত্রীয় ব্রত কথা আর একটা মেয়েলি ব্রত কথা। এই শাস্ত্রীয় ব্রত কথাটি কোথা থেকে এসেছে? শাস্ত্রীয় ব্রত কথাটি এসেছে প্রধানত এটা আর্য সমাজ থেকে, অর্থাৎ মন্ত্রতন্ত্র আচার যাগ যজ্ঞ সেখান থেকে এসেছে। বৈদিক এর মধ্যে ভাগ আছে, বৈদিকের বিষয়বস্তু এর মধ্যে রয়েছে কিন্তু। আর মেয়েলি ব্রত কথাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। প্রথমত যাদের বিবাহ হয়নি অর্থাৎ কুমারী, তাদের জন্য এই কুমারীদের জন্য ব্রত কথা, আর একটা মেয়েলি ব্রত কথা অর্থাৎ যাদের বিয়ে হয়ে গেছে। এই দুই পর্যায়ে তাহলে মেয়েলি ব্রত কথাকে ভাগ করা গেল। এবার আসবে এর উৎপত্তির কারণ। এই ব্রতকথাকে মানুষ গ্রহণ করেছে কেন? এটা ঠিক অনেকটা মঙ্গল কাব্যের মতোই। মঙ্গল কাব্যের যেমন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ নিজেকে বাঁচবার জন্য বিভিন্ন লৌকিক দেবতাকে কেন্দ্র করে এই যে মঙ্গল কাব্য রচিত হয়েছে, এখানেও অনেকটা সেই বিপর্যয় থেকে বাঁচবার জন্যই এই ধরনের ব্রতকথার আয়োজন হয়েছে। আর ব্রতকথাতে যে দেবতাগুলি প্রধানত উল্লেখযোগ্য বা যাদের আমরা লক্ষ্য করি, তাদের মধ্যে তিনজন খুব উল্লেখযোগ্য। একটি হচ্ছে দেবী মঙ্গলচণ্ডী, দুর্গার একটা রূপ, যেটা চণ্ডীমঙ্গলেও আছে হয়তো। এরপর আছে ষষ্ঠী। এই ষষ্ঠীটাই হচ্ছে সবথেকে বিরাট ব্যাপকভাবে এটা ব্রতকথাতে হাজির হয়েছে এবং প্রত্যেক মাসে ব্রতকথা আছে এবং এমন মাস আছে হয়তো দুবারও ষষ্ঠী আছে। ষষ্ঠী যদিও একটা তিথি, প্রধানত এটি শুক্লপক্ষের যে ষষ্ঠী, সেই ষষ্ঠীকে অবলম্বন করেই হয় এগুলো, যেমন অরণ্য ষষ্ঠী, নীল ষষ্ঠী ইত্যাদি ষষ্ঠীগুলোর কথা রয়েছে। আর তৃতীয়ত সেটা রয়েছে যে শীতলা, দেবী শীতলা, তাকেও তুষ্ট করার জন্য এই ধরনের ব্রতকথার আয়োজন করা হয়েছে। তাহলে পুরাণ মতে ব্রতকথার উৎস বা উৎপত্তি কি? পুরাণ মতে ব্রতকথার উৎপত্তি হচ্ছে গিয়ে আর্য বা যাকে আর্য বলে বা অনার্য বা অনার্য এর সংমিশ্রণ ঘটেছে। ভাদুলি কি? জলপথে নিরাপদে গমনাগমন বাসনা চরিতার্থ করার জন্য এই ভাদুলি বলে একটি ব্রত পালন করা হয়। আরেকটি ব্রত আছে বাপ ভাইয়ের যে বার্তাদা, এটিও একটি ব্রত, যদিও এটিকে ভাদুলির মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়। ধর্মশাস্ত্র অবিরোধী স্বধর্ম ত্যাগ করা অনুচিত কার বক্তব্য? এটা হচ্ছে অর্থাৎ নিজের ধর্মে থাকো, নিজের ধর্ম ত্যাগ করো না, যেটা বারবার বলা হয়েছে যে স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ, সেটি বলা হয়েছে এখানে। দ্বৈপায়ন ব্যাসদেব অর্থাৎ যিনি মহাভারত রচনা করেছেন তিনি বলেছেন। বাংলাদেশের ব্রতের মূল কথা কি? সকল ধর্মের মধ্যে কিন্তু একটা ঐক্য স্থাপন। এটি মঙ্গল কাব্যের ক্ষেত্রেও হয়েছে। আবার যে সত্যনারায়ণের পাঁচালী বা সত্যপীরের যে পাঁচালী, তার মধ্যেও কিন্তু এই সর্বধর্মের একটা সমন্বয় হয়েছে। সবাই মিলে বাঁচার একটা যে প্রচেষ্টা, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। পৌরাণিক ব্রতের উপাদান কয়টি? পৌরাণিক ব্রতের উপাদান 12টি। সাধারণভাবে প্রচলিত পূজার যে শুদ্ধি, আচমন থেকে বিশেষার্ঘ্য স্থাপন, অর্থাৎ জল শুদ্ধি, ফুল শুদ্ধি, আসন শুদ্ধি, দেহশুদ্ধি, এই সমস্ত বিষয়কে, অর্থাৎ একেবারে এটা আর্যের যে প্রতিদিনের যে পুরোহিতদের যে পূজার্চনা, সেই পূজার্চনার 12টি বিষয় কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে এই পৌরাণিক ব্রতের। নারী ব্রত কি? শাস্ত্রীয় ও মেয়েলি ব্রতের মিশ্রণ ঘটেছে কিন্তু একদিকে তাহলে শাস্ত্রীয় আর একদিকে অশাস্ত্রীয়, অর্থাৎ একদিকে বৈদিক অন্যদিকে লৌকিক,
এই দুইয়ের মিলনকেই বলা হচ্ছে গিয়ে নারীব্রত। আর নারীব্রতদের মধ্যে বয়সের ব্যাপারটা রয়েছে একটা, যে প্রথমটা হচ্ছে যারা কুমারী তাদের 5 থেকে 9 বছর, আর পরবর্তীকালে যেটি হচ্ছে মেয়েলি ব্রত সেটি যে কোনো বয়সেরই মেয়েরা করতে পারে। পুণ্যিপুকুর কোন ব্রতের অংশ? পুণ্যিপুকুর হচ্ছে একটি মেয়েলি ব্রতের অংশ, যদিও এটিকে অনেক সময় বলা হয় যে এটা কুমারী ব্রত হিসেবেও পালন করা হয়। পুণ্যিপুকুর পুষ্পমালা কে পুজো রে দুপুর বেলা? এটি বাংলা সাহিত্যের কোন ঔপন্যাসিক তার বিখ্যাত উপন্যাসে সংযোজন করেছেন, বা এরকম বলা যেতে পারে কোন বিখ্যাত পরিচালক যিনি অস্কার লাভ করেছেন তার কোন সিনেমায় এটি রয়েছে? এটি হচ্ছে গিয়ে বিভূতিভূষণের পথের পাঁচালী বা সত্যজিৎ রায়ের পরিচালিত পথের পাঁচালী উপন্যাসে এটি রয়েছে। বেদের প্রভাব ব্রতে কিভাবে পড়েছে? এই যে আর্যের চিন্তা, তাদের যে উদ্যম, তাদের উৎসাহ, এসব ব্রতের মধ্যে এসেছে। অর্থাৎ মানুষ যখন ছিল সংগ্রাহক, সেই সংগ্রাহক থেকে মানুষ যখন উৎপাদক হয়ে উঠল, সেই বিষয়টাও কিন্তু এই শাস্ত্রীয় ব্রতে লক্ষ্য করা যায়। বসুমতী দেবী গো বা বসুমাতা দেবী গো, এটি কোন ধরনের ব্রত? এটি পৃথিবীর শাস্ত্রীয় ব্রতের প্রণাম মন্ত্র হিসাবে ব্যবহার করা হয়। শাস্ত্রীয় ব্রতের অপর নাম কি? শাস্ত্রীয় ব্রতের অপর নাম হচ্ছে পৌরাণিক ব্রত। আচমন কি? আচমন জলশুদ্ধি, ফুলশুদ্ধি, আসন শুদ্ধি, দেহশুদ্ধি, এগুলো সবই ওই পূজার যে পুরো ভাগে এগুলো করা হয়। তার মধ্যে আচমন জল দিয়ে বিষ্ণু স্মরণ করা হয় এখানে। রা ও রা আ কি? ইজিপ্ট ও মেক্সিকোর সূর্য দেবতা। ব্রতের প্রধান জনপদ কোথায়? আগে পূর্বেই বলা হয়েছে ব্রতের প্রধান জনপদ হচ্ছে গ্রাম। শুদ্ধিতত্ত্বের প্রণেতা কে? শুদ্ধিতত্ত্বের প্রণেতা রঘুনন্দন আচার্য। এছাড়া যে প্রশ্নগুলো হয় যে বাংলার ব্রতের লেখককে, প্রথমেই তো আসছে শর্ট প্রশ্ন, সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু, এই তারিখ দুটিও খুব প্রয়োজন। 1871 থেকে 1951। এখানে খুব উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, শ্রোতাদের বলছি বা আমার ছাত্রছাত্রীদের বলছি, একেবারে রবীন্দ্রনাথের থেকে 10 বছর পরে জন্মেছেন, আর ঠিক রবীন্দ্রনাথের থেকে 10 বছর পরে মারা গেছেন। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ হচ্ছে 1861, অবনীন্দ্রনাথের হচ্ছে 1871, আর 1941 হচ্ছে রবীন্দ্রনাথের প্রয়াণ, আর এনার প্রয়াণ হচ্ছে গিয়ে 1901, ওনার 41, এনার হচ্ছে 51। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? আমি পূর্বেই বলেছি গণেন্দ্রনাথ ঠাকুর, এবং তার পিতৃব্য ছিল গুণেন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথের সার্থক পরিচয় কি? অবনীন্দ্রনাথের সার্থক পরিচয় কিন্তু বাংলার ব্রতকথা বইটির জন্য নয়, তাঁর সার্থক পরিচয় তিনি একজন চিত্রশিল্পী। তাঁর বিখ্যাত চিত্রশিল্পের মধ্যে রয়েছে কচ ও দেবযানী, ভারত মাথা, নালক, ক্ষীরের পুতুল। বিশেষ করে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে ভারতের যে সংবিধান, যে কনস্টিটিউশন, তার যে প্রচ্ছদ, সেটিও কিন্তু এই অবনীন্দ্রনাথ ঠাকুরেরও সেখানে কিন্তু ভূমিকা রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম পরিচয় কি? অবনীন্দ্রনাথের অন্যতম পরিচয় হচ্ছে তিনি একজন গল্পকার। তার গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য গল্প কয়েকটি নাম মনে রাখা দরকার। আমি পূর্বে যেমন বললাম নালক, ক্ষীরের পুতুল, শকুন্তলা, রাজকাহিনী ইত্যাদি, এই গল্পগুলির মধ্যে লক্ষ্য করা যায়। শিল্প বিষয়ক তার গ্রন্থের নাম কি? মানে আরও একটি, মানে ঠাকুরবাড়ির প্রায় রবীন্দ্রনাথের সমসাময়িককালে রবীন্দ্রনাথের ভাই বোনেরা থেকে শুরু করে তার যে সমস্ত যে পিতৃব্য রবীন্দ্রনাথের এবং তাদের যে সমস্ত প্রতিভা, সেটা কিন্তু বহুমুখী।
তাহলে একদিকে তিনি হচ্ছেন বাংলার ব্রতকথা নিয়ে চর্চা করেছেন, তিনি ছবি এঁকেছেন, গল্প লিখেছেন এবং সর্বোপরি তিনি শিল্প বিষয়ক গ্রন্থ অর্থাৎ শিল্পের যে ফর্মেট, শিল্প কী, অর্থাৎ এটা একটা নান্দনিক নন্দন তত্ত্বের বিষয়, তা সেটি হলো গিয়ে ভারত শিল্প ও বাগীশ্বর শিল্প। এই দুটি বই তার কিন্তু শিল্প বিচার বিষয়ক গ্রন্থ। তার শ্রেষ্ঠ কীর্তি কী? ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, এইটা তিনি হচ্ছেন কিন্তু প্রতিষ্ঠাতা। এইভাবে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলার ব্রতকথা বইটি বিষয়ে আমরা আলোচনা করলাম এবং সাধারণত আমাদের পূর্বে বলা হলো যে সমস্ত বই আমাদের বাড়িতে মেয়েরা ব্যবহার করেন সেগুলো কিন্তু দেখা যাবে হচ্ছে মেয়েদের ব্রতকথা এবং তার সঙ্গে কিন্তু এই ব্রতের একটু পার্থক্য আছে। এই দুটো ব্রত, এইটি একটা প্রবন্ধ জাতীয়, সুতরাং সেখানে আছে ম্যাটারটা রয়েছে, কিন্তু সেই ম্যাটারের মধ্যে যেমন পৌষ পার্বণের যে গল্প রয়েছে, নীল ষষ্ঠীর গল্প রয়েছে, আমি পূর্বে বলেছি অশোক ষষ্ঠীর গল্প রয়েছে, এখানে কিন্তু গল্পের সামান্য সামান্য তুলে ধরা হয়েছে। তো এখানে প্রধান বক্তব্য হচ্ছে যে কিভাবে বাংলায় ব্রতকথা প্রচলিত হয়েছে এবং কোন জনগণ অর্থাৎ কোন জনসমাজ এটাকে এর ঐতিহ্য বহনকারী এবং কিভাবে সেটা জনসমাজে আকর্ষণীয় হয়ে উঠেছে এবং সেই আকর্ষণীয় হয়ে ওঠার প্রধান কারণ কি, এইগুলো নিয়েই প্রধানত চর্চা হয়েছে। এইভাবেই আজকে আমরা এই যে বাংলার ব্রতকথা অবনীন্দ্রনাথ ঠাকুরের সে সম্পর্কে এখানেই আলোচনা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।